তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের আমাদের ফিনোমিনাল ওয়ান এজে স্টাইলসের জন্মদিন, আর আজকের এজে স্টাইলসের 47তম জন্মদিন। আর দেখতে দেখতে আমাদের এজে স্টাইলস 47 বছর পূর্ণ হয়ে গেল, আর দেখে তো মনেই হয় না যে এজে স্টাইলসের এত বয়স হয়েছে। তো রাসেল এক্সপ্লেনারের তরফ থেকে এজে স্টাইলসকে হ্যাপি বার্থডে। তো এবার এজে স্টাইলসকে নিয়ে কথা বলা যাক। আমরা এই স্ম্যাকডাউনে এজে স্টাইলসের সাথে যা দেখলাম, এজে স্টাইলস প্রথমে এসে বললো যে সে রিটায়ারমেন্ট স্পিচ দিয়ে দিল, বললো যে আমি রিটায়ার হয়ে গেছি। সবাই ভাবছে যে রিটায়ার হয়ে গেছে, কিন্তু আমরা তো জানতাম কী হতো এখানে। এটা শুধু একটা নাটক ছিল। এখানে এজে স্টাইলস রিটায়ার হয়নি, সে কোডি রোডসের ওপরই অ্যাটাক করে দিয়েছে। আর তার মানে হলো যে আমরা ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলে আবার এজে স্টাইলসের সাথে কোডি রোডসেরই ম্যাচ দেখতে পাবো। তো এই ম্যাচটা আবার ফ্যান্সরা দেখতে চায় কি না সেটা তো খুব একটা জানি না, তবে এজে স্টাইলসের যে ক্যারেক্টারটা আমরা একটা আলাদা লেভেলে যেতে দেখতে পাচ্ছি সেটা দেখে খুবই ভালো লাগছে। কারণ এবার এজে স্টাইলস একটা হিল তো ছিল, কিন্তু এবার আর একটা বড় হিল হিসাবে তাকে দেখানো হয়েছে। তো এজে স্টাইলসের ক্যারেক্টার একটা বড় চেঞ্জ এসছে, আর এটা এজে স্টাইলসকে সম্ভবত খুবই লাভজনকই হবে, দেখে তো তাই মনে হচ্ছে। আর এজে স্টাইলস তো বলেইছে যে সে তার হিল ক্যারেক্টারটাকে একটা আলাদা লেভেলে নিয়ে যেতে চায়, আর তার সূত্রপাত আমরা দেখতে পেয়েই গেছি। তো দেখতে হবে এবার এজে স্টাইলসের ভবিষ্যৎ ডাব্লিউডাব্লিউতে কত ভালো হয়, আর সে আবার ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল জিততে পারে কি না। তো এই যে জিনিসটা আমরা দেখতে পেলাম এজে স্টাইলসের সাথে, এটা আমরা বেশ কিছু বছর আগে মার্ক হেনরি আর জন সিনার মধ্যে দেখতে পেয়েছিলাম। এখানে এজে স্টাইলসের জায়গায় ছিল মার্ক হেনরি, আর কোডি রোডসের জায়গায় ছিল জন সিনা। একদম সেম হয়েছিল। মার্ক হেনরিও রিটায়ারমেন্ট স্পিচ দিয়েছিল, আর তারপরে লাস্টে যখন জন সিনা কোডি রোডসের মতো সব কিছু মেনে নিয়ে তাকে হ্যান্ড রেস করে সম্মান দেখায়, আর তখন ঠিক কী হয়েছিল যে এজে স্টাইলসের মতোই মার্ক হেনরি জন সিনাকে ধরে অ্যাটাক করে দিয়েছিল। তো এটা আমরা সেম জিনিস রিপিট দেখতে পাচ্ছি। তো তার মানে কি এটা যে ডাব্লিউডাব্লিউ এখন কোডি রোডসকে জন সিনা ভাবতে শুরু করে দিয়েছে। তো জন সিনা তো জন সিনা, কোডি রোডস তো কোডি রোডসের জায়গায়। তো দেখা যাক কোডি রোডস আমাদের জন সিনার লেভেলে যেতে পারে কিনা। তবে আমার তো মনে হয় দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। জন সিনার জায়গায় ঠিক আছে, আর কোডি রোডস তার নিজের জায়গায় ঠিক আছে। আর আসা যাক এবার পরের নিউজে। আমি বেশ কিছু সময় আগে তোমাদেরকে বলেছিলাম যে আন্ডারটেকার বলেছে যে ডাব্লিউডাব্লিউতে ওমেন্স ডিভিশনও একটা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ আনা উচিত। আর সেটাই হয়তো সত্যি হতে চলেছে, কারণ আমরা দেখলাম যে এনএক্সটিতে ওমেন্স নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নিয়ে আসা হয়েছে। আর এখন এমনটা নিউজ আসছে ইনসাইডারের তরফ থেকে যে ডাব্লিউডাব্লিউ ওমেন্স ডিভিশন একটা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ আনার প্ল্যান করছে মেন রস্টারে। মানে এনএক্সটিতে তো এসে গেছে যখন, এবার মেন রস্টারেও কিছু একটা আনতে হবে, যখন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ আনবে। তো এটার বিষয়ে তোমাদের মতামত কী সেটাও তোমরা যে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তো বলেছিলাম যে ওমেন্স ডিভিশনের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা নিয়ে কী করবে সেটা ভেবে পাচ্ছে না, কাকে মেন টাইটেল দেবে সেটাই ভেবে পাচ্ছে না। আর এখন যদি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিয়ে আসা হয় তো সেটারই বা কী হবে। কারণ এখন চ্যাম্পিয়নশিপের থেকে বেশি জরুরি হয়ে পড়েছে বড় বড় স্টার বিল্ড করা। তো দেখা যাক, হয়তো আমি ভুলও হতে পারি। চ্যাম্পিয়নশিপ আসার পর হয়তো আমরা আর অনেক ভালো কিছু হয়তো দেখতে পাবো। তো দেখা যাক কত দিন লাগে এই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ওমেন্স ডিভিশনে আনতে। তবে নিউজ তেমনই আসছে যে আমরা খুব তাড়াতাড়ি একটা মানে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ওমেন্স ডিভিশনে দেখতে পেতে চলেছি। তো এবার কথা বলা যাক যে সম্ভবত আমরা আঙ্কেল হাউডির রিটার্ন কবে হতে চলেছে সেই ডেটটা জেনে গেছি। আর এই রকম অনেক টিজার আমরা দেখতে পেয়েছি, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ বিষয়টা বহুত বোরিং হয়ে গেছে আর বিষয়টা গেঁজিয়ে যাচ্ছে। তো ফ্যান্সদের মাথা খারাপ হয়ে যাবে, আর একই বিষয় বারবার বলে আমি তোমাদের মাথা খারাপ করতে চাই না। কিন্তু এবারে ফাইনালি একটা হয়তো হিন্ট পাওয়া গেছে যে কবে আসতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা আঙ্কেল হাউডির টিজার ছিল, আর সেখানে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে www.com/71ENUJ। তো এইটা প্রথমে তো www.com আছে, ওটা তো বাদ দাও। এবার হচ্ছে স্ল্যাশের পরে যেটা আছে সেটা একবার দেখো। এটাকে যদি তুমি ডান দিক থেকে পড়ো তাহলে লেখা আছে JUNE, মানে জুন 17, মানে জুন 17, মানে জুন মাসের 17 তারিখ। আর জুন মাসের 17 তারিখ কী হচ্ছে যে ক্ল্যাশ অ্যাট দ্য কাসেল হয়ে যাওয়ার পরের প্রথম মানডে নাইট র। তাহলে কি আঙ্কেল হাউডির টিজারে যখন এই একটা হিন্ট দেওয়া হয়েছে, একটা ডেট দেওয়া হয়েছে, তো এই ডেটে কি সম্ভবত আমরা রয়্যাল এপিসোডে আঙ্কেল হাউডির ডেবিউ দেখতে পাবো। আর সেটা হওয়ারই চান্স বেশি আছে, নাহলে এইরকম একটা হিন্ট দেওয়ার তো কোনো মানেই হয় না। তো চলো দেখা যাক। এখন 3 মাস তো অলরেডি রোগদের ঘষে চলেই গেছে, ফ্যান্সরা অলরেডি বোর হওয়া শুরু করেছে। তবে ফাইনালি একটা ডেট পাওয়া গেছে। তো দেখা যাক ক্ল্যাশ অ্যাট দ্য কাসেল হওয়ার পরের প্রথম মানডে নাইট রতে আমরা দেখতে পাই কিনা। যদি সেখানেও দেখতে না পাই তাহলে তো ভাই দরকার নেই, আঙ্কেল হাউডির ওই টিজারই দিতে থাকুক 1-2 বছর ধরে, আমাদের আর দেখতে হবে না। মানে একটা জিনিসকে আর টেনে টেনে কতই বা লম্বা করবে, এটা ডাব্লিউডাব্লিউ না বাংলা সিরিয়াল। আর এরপর তোমাদের সাথে একটা আজব জিনিস শেয়ার করি যে আমাদের যে রক রয়েছে, আমাদের
পিপলস চ্যাম্পিয়ন রক, সে তার ইনস্টাগ্রামে সবাইকে আনফলো করে দিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে তার ফলোয়ার্স তো রয়েছে 397 মিলিয়ন, কিন্তু তার পাশে ফলোয়িং মানে সে যাকে ফলো করছে সেটাও ছিল, অনেকজনকে ফলো করতো, কিন্তু এখন পুরো জিরো দেখাচ্ছে। তো এইটা কোনো প্রবলেম নাকি রক নিজে থেকেই সবাইকে আনফলো করে দিয়েছে সেটা তো বুঝতে পারছি না। আবার এটা তার ডাব্লিউডাব্লিউর সাথে রিলেটেড কিনা সেটাও বলা মুশকিল। ডাব্লিউডাব্লিউর সাথে রিলেটেড হবে, কারণ সিনেমাতে তো এমন কিছু হয় না যে তোমাকে সবাইকে আনফলো করতে হবে। আমার মনে হয় এটা ডাব্লিউডাব্লিউ রিলেটেড। তো দেখা যাক রক কি হিন্ট দিচ্ছে, সেটা তো আমরা আর কিছু দিন পরে বা কিছু মাস পরে জেনেই যাব, কারণ রকের ডাব্লিউডাব্লিউতে এখন অনেক কাজ বাকি আছে, আর হয়তো এটা সেই রিলেটেডই হবে। আর আমরা এলএ নাইটের সাথে লোগান পলের ম্যাচ দেখতে পাবো ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য। এটা তো এখন পুরোপুরি কনফার্ম। আমরা স্ম্যাকডাউনে দেখলাম যে এখন লোগান পল বলছি, এলএ নাইট লোগান পলকে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় লোগান পল, আমার ওর সাথে ম্যাচ চাই আর ওর ইউএস টাইটেলটা আমার চাই। তো এটা বেশ ভালো বিল্ড আপ শুরু করে দিচ্ছে। লোগান পলের তো পাত্তা টিকিট নাগাল পাওয়া যায় না, তবে বলা যায় না মাসে এক দুবার নয়, বরং মাসে একবার হয়তো অ্যাপিয়ারেন্স করেও দিতে পারে। আর তখন আমরা এলএ নাইটকে দেখতে পাবো কনফ্রন্ট করতে লোগান পলকে। আর দেখতে হবে এদের ম্যাচটা সামার স্ল্যামে হয় নাকি তার আগেই হয়ে যায়। আমি তো চাইবো যে সামার স্ল্যামেতে লোগান পলের সাথে এলএ নাইটের ম্যাচ হোক, আর এলএ নাইট ফাইনালি লোগান পলকে হারিয়ে ডাব্লিউডাব্লিউতে তার প্রথম চ্যাম্পিয়নশিপ জিতুক, যেটা হবে ইউএস টাইটেল। আর আমাদের বেকি লিঞ্চের কন্ট্রাক্ট এখন পুরোপুরি এক্সপায়ার করে গেছে, আর 2013 সালের পর এখন প্রথম এমন হচ্ছে যে বেকি লিঞ্চ পুরোপুরি ফ্রি এজেন্ট হয়ে গেছে। আর এখন সে কন্ট্রাক্ট সাইন করেনি আর এখন করবে না, কারণ আমরা জানি যে এখন বেকি লিঞ্চের ডাব্লিউডাব্লিউর বাইরে হলিউডে এছাড়া টিভিতেও কিছু রোল আছে, তো সেইগুলোতে এখন সে ব্যস্ত থাকবে। আর একেবারে ঠিক রয়্যাল রাম্বল রেসলম্যানিয়ার টাইমে কন্ট্রাক্ট সাইন করে ডাব্লিউডাব্লিউ তার রিটার্ন করবে। আর যেহেতু ফ্রি এজেন্ট তাই অন্য কোম্পানিতেও যেতে পারে, কিন্তু মনে হয় না যে যাবে। সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউতে আছে, আর বেকি লিঞ্চ অত বোকা নয় যে সে সার্সা ব্যাঙ্কসের মতো অল এলিট রেসলিংয়ে চলে যাবে। টাকা কামানোর জন্য যেতে পারে, তবে ডাব্লিউডাব্লিউতে থাকলে একটা আলাদা ব্যাপার, পপুলারিটি গেইন করতে পারবে। আর অল এলিট রেসলিংয়ে কী হয় সেটা তো আমরা খুব ভালো করেই জানি। তো এখন এই বছরটা আমরা তাকে আর দেখতে পাচ্ছি না, আর এখন অফিসিয়ালি বেকি লিঞ্চ একজন ফ্রি এজেন্ট হয়ে গেছে। তো চলো গাইজ, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আরও অনেক কিছু নিউজ দেওয়ার ছিল এই ভিডিওতে, কিন্তু যদি সেই নিউজগুলো এই ভিডিওতেই দিয়ে দিতাম তাহলে ভিডিওটা কম করে হলেও 16 থেকে 18 মিনিটের হয়ে যেত। আর অত লম্বা ভিডিও আমি বানাতে চাই না, তাই এই ভিডিওতে এই পর্যন্তই। আর কিছুক্ষণ পর আমি আর একটা ভিডিও আপলোড করব, সেখানে বাকি নিউজ কটা দিয়ে দেবো। তো তোমরা তার জন্য ওয়েট করো। আপাতত এই ভিডিওটা দেখেই কাজ চালাও, আমি আর কিছুক্ষণ পরেই নতুন ভিডিও দিয়ে দেবো। তো চলো গাইজ, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে।